তো ওয়েলকাম টু হিরাজিয়াস একাডেমি। আজকের এই ঝাক্কাস ক্লাসে আমরা জানবো ভারতীয় সংবিধান রচনার ইতিহাস এমনভাবে যা তুমি কখনো ভুলবে না। আমি হীরা স্যার। আজ মাত্র 10 মিনিটে তুমি পেয়ে যাবে একদম ক্লিয়ার কনসেপ্ট, এক্সাম রেডি, শর্টকাট ট্রিক্স, শর্ট ট্রিক্স, একদম খুব ইজি প্রসেস অ্যান্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং পয়েন্টস, স্মার্ট প্রিপারেশন অ্যান্ড স্ট্র্যাটেজি। যদি তুমি সত্যি সরকারি চাকরির জন্য সিরিয়াস হও তাহলে এই ক্লাস তোমার জন্য একদম খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার এক্সামের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সাপোর্ট করতে ভুলো না। লাইক করো, কমেন্ট করে বলো নেক্সট টপিক তোমাকে কি চাই। শেয়ার করো বন্ধুদের, হেল্প করো, ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও যাতে কোনো ক্লাস মিস না হয়। তো ফিউচার অফিসার জোনে সবাইকে ওয়েলকাম জানাই। চলো শুরু করি আজকে আমাদের পাওয়ারফুল জার্নি। ওকে, তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের থাম্বনেলে জেনেছে সংবিধান রচনার ইতিহাস। তো সেই ক্লাসটা খুব আমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো কি বলেছে যে ভারতের সংবিধান রচনার ইতিহাসের পটভূমি। আমরা যদি তার ব্যাপারে দেখি তো বলছে যে সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। তাহলে আমাদের দেশে যে সংবিধান এটা কিন্তু দেশের এক প্রকার সর্বোচ্চ আইন, সবচাইতে বড়, এবং এটি দেশের শাসন ব্যবস্থা নির্ধারণ করে ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে এই ভূমিকার মধ্যে। তাহলে আমাদের দেশ কোনো ধর্মের সাপোর্ট নাই, এটা তো ধর্ম নিরপেক্ষ। এখানে যে যার ধর্ম কিন্তু পালন করতে পারে। আমরা উম, বিনা কারণের ভায়োলেন্সে মানে হেনস্থায় পড়ে যাই আমরা, এটা কখনোই করা উচিত নয়। আমাদের দেশ কিন্তু খুবই সুন্দর এবং খুবই সুশীল প্রকৃতির রয়েছে। এটাই আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান যে লিখেছে, যিনি কি আমাদের এই সংবিধানের যাকে ফাদার বলা হয়, তিনি কিন্তু খুবই বেস্ট, মানে বারিকি ওয়েতে কিন্তু আমাদের এই সংবিধানটা তিনি উল্লেখ করেছেন। যদি আমরা দেখি নেক্সট কি বলছে আমাদের, যে আচ্ছা আজকে একটা মোটিভেশন থট তোমাদের ক্লাসের একটা একটা শেষে বলে দিই যে आज का स्ट्रगल ही कल की स्टोरी बनाएगा। आज का स्ट्रगल ही कल की स्टोरी बनाएगा, तो रुक मत, तेरा नाम ही एक दिन हिस्টোরি বানায়েগা। ওকে, তো অবশ্যই তুমি যেখানেই থাকছো কেউ কিন্তু থেমে থাকো না, নিজের ক্লাস, নিজের যা এক্সামের জন্য তুমি যে খাটছো তুমি এটাকে চালু রাখো এবং অবশ্যই তুমি একদিন হিস্টোরি বানাবে, তুমি একজন ভালো একজন অফিসার হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ওকে, তো আরেকবার রিপিট করে দিই কি आज का स्ट्रगल ही कल की हिस्टोरी बनाएगा, तो रुक मत मेरे भाई, तेरा नाम ही कल हिस्टोरी बनाएगा। চলো আমরা দেখে নিই এবার নেক্সট কি, যে সংবিধান। তো সংবিধান রচনার যে প্রাথমিক যে প্রথম যে দাবিটা করা হয়েছিল সেটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে বা 1922 সালে। তাহলে সংবিধান রচনার প্রথম দাবি কবে করা হয়েছিল? 1922 সালে করা হয়েছিল। এবং এটা কার দ্বারা? এটা কিন্তু গান্ধীজি ছিল। তো গান্ধীজি কিন্তু প্রথম এই সংবিধান রচনার কিন্তু দাবি তুলেছিল। তো প্রথম এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে যে আমাদের যে প্রথম সংবিধান এর দাবিটা কে তুলেছিল? তাহলে গান্ধীজি তুলেছিল। কবে তুলেছিল? 1922 সালে। কিন্তু আমাদের দেশ দেখতে পাচ্ছ 1947-এ কিন্তু কি হচ্ছে, আমরা ফ্রিডম পাচ্ছি, তাই তো? তাহলে দেখো অনেক আগে থেকে কিন্তু গান্ধীজি এই দাবিটা তুলেছিল এবং তার 1 বছর পরে অর্থাৎ 1923 সালে মানবেন্দ্রনাথ রয় বা এম.এন. রয় যাকে তোমরা বলছো, তিনি কিন্তু গণপরিষদের ধারণা দেন। তাহলে এই গণপরিষদ পরীক্ষা কিন্তু অনেকবার এই কোশ্চেনটা এসেছে যে গণপরিষদের ধারণা কে দিয়েছিলেন? গণপরিষদ থেকে কোশ্চেন অনেকবার এসেছে। তাহলে এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয় কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। আর তিনি ধারণা দেন যে ভারতীয়দের নিজেদের সংবিধান তৈরির দাবি জোরদার হয় এবং বেস্ট ওয়েতে হয়। তাহলে মানবেন্দ্রনাথ রয় বা এবার কোশ্চেন হয় আমাদের এম.এন. রয়ের পুরো নাম কি? এম.এন. রয় এর পুরো নাম কি? তাহলে আমাদের মানবেন্দ্রনাথ রয়। তাহলে 1922 সালে কি করলো? গান্ধীজি রচনার দাবি তুললো এবং 1923 সালে মানবেন্দ্রনাথ রায় বলল ঠিক আছে ভাই, করা যাবে। তাহলে একটা গণপরিষদের কিন্তু আমাদের ধারণাটা দিয়ে গেল। যদি আমরা দেখি যে ব্রিটিশ শাসন কিন্তু সূচনা হচ্ছে 1600 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের যে ব্রিটিশ শাসন, তার ভিতরে লেখা হচ্ছে যে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল কবে প্রতিষ্ঠিত হয়? তো 1600 সালে। 1600 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা পেয়েছিল এবং ধীরে ধীরে ইন্ডিয়ার মধ্যে, কোথায়? ধীরে ধীরে আমাদের ভারতের মধ্যে কিন্তু তার প্রভাব বেড়ে গেল এবং 1757 খ্রিস্টাব্দের যে পলাশির যুদ্ধ হয়েছিল, এই 1757 সালের পলাশির যুদ্ধে কিন্তু মানে যা এত বড় মানে ভায়োলেন্স হলো, যার কারণে
কোম্পানির শাসন কিন্তু এখান থেকে ভালো করেই শুরু হয়ে যাচ্ছে 1757 সালের পর থেকে। যদি আমরা দেখি নেক্সট কি বলছে, যে কোম্পানির শাসন 1765 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি পায়। আমরা জানি যে 1765 এর আগে 1764 সালে 1764 কিন্তু আমাদের বক্সারের যুদ্ধ হয়েছিল। কোন যুদ্ধ হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধে কিন্তু পরাজিত হওয়ার ফলে তার 1 বছর পরে অর্থাৎ 1765-এ কিন্তু আমাদের তিনটা, অর্থাৎ বেঙ্গল, দেখো দেখা যাচ্ছে বেঙ্গল, তোমার গিয়ে বিহার এবং উড়িষ্যা, এই তিনটা কিন্তু দেওয়ানি লাভ পেয়ে যাচ্ছে। এবং 1757 থেকে 1858 পর্যন্ত কোম্পানির যে শাসন চলছিল এবং এখানে বিভিন্ন রকমের আইন এসেছিল যেগুলোকে রেগুলেটিং অ্যাক্ট বলা হয়েছিল। যেমন 1773 যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1784 যে চার্টার অ্যাক্ট গুলো ছিল, 1793-তে একবার এসছে, 1813-এ এসছে, 1833-তে এসছে এবং 1853-তেও কিন্তু এই অ্যাক্ট গুলো কিন্তু বহুবার এসছে। তো আমাদের কিন্তু এখান থেকে আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে আমরা পড়ে গেলাম। এবার কি বলছে, যে 1857 সালের যে বিদ্রোহ হলো, তো এই 1857 সালের বিদ্রোহকে কিন্তু অনেকে মহাবিদ্রোহ বলেছেন। হ্যাঁ, তোমরা যদি ভালো করে পড়াশোনা করেছো এটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়, ঠিক আছে। সরি, একটু গলা ডিস্টার্ব আছে, একটু আওয়াজটা ডিসমিস হচ্ছে, সরি, ওকে। তো কি বলছে, 1857 সালের যে মহাবিদ্রোহ, এখানে কি, যে এখানে কোম্পানির শাসনের অবসান কিন্তু হচ্ছে আর ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসন গ্রহণ করছে। অর্থাৎ আমাদের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এর এখানে হাওয়া বাদ হয়ে যাচ্ছে, এবং যে আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট, মানে আর আমরা কোম্পানির হাতে না থেকে আমরা কিন্তু গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে আমরা চলে যাচ্ছি, যেটাকে আমাদের ডাইরেক্ট ইংল্যান্ড থেকে এখানে কিন্তু শাসন করা হবে এবার। তো যার কারণে একটা আইন আসছে আমাদের, সেই আইনের নাম হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট। এটা এসেছিল আমাদের 1858 সালে এসেছিল, 1892 হয়েছে, 1909। এবার এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট, অনেক রকমের অনেক জায়গায় বিভিন্ন নাম রয়েছে। যেমন এই অ্যাক্টের 1909 সালে আলাদা নাম আছে, 1919 সালে নাম আছে, 1935 সালে কিন্তু আলাদা আলাদা নামে বলা হয়েছে, কিন্তু সমস্ত অ্যাক্টকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট বলবো। এগুলো আমাদের এবার যে এই অ্যাক্ট গুলো আসলো, এগুলো ডাইরেক্টলি কোথায় ছিল? এগুলো ছিল আমাদের ইংল্যান্ড থেকে হচ্ছিল, এখানে কোনো কোম্পানির শাসন আমলা ছিল না। 1857 সালে যে আমাদের বিদ্রোহটা হলো, তোমরা প্রত্যেকে দেখেছো যে এই বিদ্রোহ হলো, তো এখান থেকে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু পাওয়ারটা চলে যাচ্ছে, এখানে এর পাওয়ার কিন্তু আর থাকছে না। ডাইরেক্ট কিন্তু গভর্নমেন্ট অফ, মানে ইংল্যান্ডের গভর্নমেন্ট আমাদের এখানে এবার শাসন করবে। ওকে, তো নেক্সট দেখি কি হয়েছে। আর তোমরা কিন্তু এই ভায়োলেন্সটা দেখেছো, আর যদি জানতে চাও তাহলে এর হিস্টোরিটা কিন্তু আমরা একদিন বা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এটা অনেক বড় একটা হিস্টোরি হবে, তো মঙ্গল পান্ডের ঘটনা আছে এখানে। নেক্সট মনে হবে নেহেরু রিপোর্ট। আমরা 1922 দেখলাম, 1923 দেখলাম, এবার চলে আসে 1928। দেখো বলছে নেহেরু রিপোর্ট 1928-এ মতিলাল নেহেরু সংবিধানের খসড়া তৈরি করেন। তাহলে সংবিধানের খসড়া তৈরি কে করেছিল? নেহেরু রিপোর্ট কবে হলো রে? 1928 সালে হয়েছিল ভাই। এটা কে করেছিল? মতিলাল নেহেরু দ্বারা হয়েছিল। আর নেহেরু রিপোর্ট নামে কিন্তু এটা পরিচিত হলো, এবং প্রথমবার ভারতীয়দের নিজস্ব সংবিধানের রূপরেখা কিন্তু এখান থেকে কিন্তু তৈরি হলো। তাহলে দেখতে পাচ্ছ নেহেরু রিপোর্ট 1908, মনে রাখবা এই নেহেরু রিপোর্ট যে এসেছিল এটা কিন্তু 1928 সালে এসেছিল। ওকে, এবং মতিলাল নেহেরু দ্বারা হয়েছিল, ওই জন্য এর নাম কিন্তু নেহেরু রিপোর্ট রাখা হয়েছিল। নেক্সট মনে রাখবা, যেখানে বলা হয়েছিল গণপরিষদ, যেখানে আমাদের সংবিধান যে তৈরি হবে, ক্রিয়েট হবে, বা যেখানে আমাদের আলোচনা হবে, এই গণপরিষদ গঠন হয়েছিল 1946 সালে। তাহলে কবে গণপরিষদ গঠিত হয়? গণপরিষদ কবে গঠন হলো? গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে। কবে? 1946-এ কিন্তু আমাদের গণপরিষদ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠিত হয়েছে, এবং সংবিধান রচনার কাজ কিন্তু এখান থেকে কিন্তু শুরু হয়, এবং এখানে খসড়া কমিটি গঠন করা হয়েছিল। ওকে, তাহলে গণপরিষদ কবে গঠিত হয় এখান থেকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 1946 সালে কিন্তু গণপরিষদ গঠিত হচ্ছে। ওকে, গণপরিষদের কাজ কি? সংবিধান রচনা করা কিন্তু গণপরিষদের কাজ করা হয়েছিল। ওকে, নেক্সট কি বলছে, আমাদের যে খসড়া কমিটি, এই খসড়া কমিটির যে সভাপতি তিনি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তাহলে ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু খসড়া কমিটির সভাপতি ছিলেন, এবং ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান তৈরি হয়েছিল, এবং এই সংবিধান তৈরিতে কত সময় লেগেছিল? সংবিধান তৈরি হতে আমাদের প্রায় 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এটা কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে।
যে ভারতীয় সরি ভারতীয় সংবিধান তৈরিতে কত সময় লেগেছিল? তাহলে 2 বছর 11 মাস 18 দিন, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। আমাদের যে সংবিধান তৈরি তো হয়ে গেল, আমরা কবে ওটাকে গ্রহণ করলাম? তো আমরা কিন্তু ভারতীয় সংবিধান কার্যকর বা গ্রহণ করেছিলাম 26 নভেম্বর 1949 সালে, কিন্তু আমরা সংবিধানকে গ্রহণ করেছিলাম। ঠিক আছে, এই 26 নভেম্বর আমরা আজকের ডেটে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি। তাহলে মনে রাখবা, সংবিধান দিবস। কি বললাম? সংবিধান দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 26 নভেম্বর। 26শে নভেম্বর কিন্তু আমাদের সংবিধান দিবস পালন করা হয়। আর এই সংবিধান যখন মানে কার্যকর হয়ে গেল বা গ্রহণ হয়ে গেল, এবার এটা আমরা পুরো দেশের মধ্যে লাগু করলাম 26 জানুয়ারি 1950 সালে। কবে? 26 জানুয়ারি 1950 সালে এটা লাগু হলো। আর এই 26 জানুয়ারি দিনটাকে আমরা কি বলি? আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। রিপাবলিক ডে লেখা আছে, এই দিনটা আমাদের রিপাবলিক ডে হিসাবে পালিত হয় 26 জানুয়ারি। ওকে, তোমরা কমেন্টে করো 26 জানুয়ারি ফ্ল্যাগ কে উত্তোলন করেন। নেক্সট দেখে নিই আমরা, নেক্সট কি বলছে। এবার এই 26 জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেশন আমরা কিন্তু করি, এবং ভারতের গৌরব আছে, ভারতের ঐক্য আছে, এবং সবাই আমরা সব সমস্ত লোক, ভারতের সমস্ত লোক মিলেমিশে কিন্তু আমরা কিন্তু এই দিনটা পালন করে থাকি। নেক্সট বলছে, ভারতীয় সংবিধান বিশ্বের কিন্তু বৃহত্তম সংবিধান, মানে বৃহত্তম লিখিত সংবিধান। এটাও মনে রাখবা, বিশ্বের বৃহত্তম, আমি লিখে লিখে দিচ্ছি, বৃহত্তম লিখিত সংবিধান, বৃহত্তম লিখিত সংবিধান। আর এটা কিন্তু মানে সমস্ত রকমের কর্তব্য দায়িত্ব কিন্তু আমাদের এখানে দিয়েছে। তো অবশ্যই ক্লাসটা আশা করি প্রত্যেকে ভালো লেগেছে। ভালো লাগতে গেলে সবাই কিন্তু লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নাও, এবং চ্যানেলটাকে মানে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং লাইক করে দাও। ওকে, তো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।